কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটা অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক যে সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পদ্ধতি। তো চলো আজকের ক্লাসে শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা একক যে সংশোধনী পদ্ধতিতে ম্যাথ করার জন্য একটা প্রবলেম দেওয়া আছে। তো এই প্রবলেমটাকে আমরা সলভ করব, অর্থাৎ আজকে আমরা একটা একক যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। প্রথমে কি দেওয়া আছে আমাদের খেয়াল করে দেখতে হবে। এখানে দেওয়া আছে নিম্নলিখিত তথ্যাবলী 31শে মার্চ 2018 তারিখে জনাব জাহিনের হিসাব বই হইতে নেওয়া হয়েছে। প্রথমত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 8,000 টাকা। ফার্স্টে আমাদের ঠিক করে নেওয়া লাগবে কোন বই সঠিক আর কোন বই হচ্ছে ভুল। তো ব্যাংক জমা যখন দেওয়া থাকবে তখন বলেছিলাম যেটার ব্যালেন্স দেওয়া থাকবে সেই ব্যালেন্সটা হচ্ছে ভুল, অপর পক্ষ সঠিক। তার মানে এই ম্যাথের জন্য, এই পার্টিকুলার ম্যাথের জন্য আমরা ধরে নিব নগদান বই হচ্ছে সম্পূর্ণ ভুল আর ব্যাংক বিবরণী হচ্ছে সম্পূর্ণ সঠিক। এটা ধরে আমাদের ম্যাথ করতে হবে। ব্যাংক বিবরণী যে কাজগুলো করেছে নগদান বই বইয়ে এক্স্যাক্টলি ওই কাজগুলোই করতে হবে। প্রথমত আমাদের ছক হবে এরকম: বিবরণ টাকা টাকা। উপরে আমরা লিখবো প্রথমত প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম লিখবো। সো এখানে যেহেতু জনাব জাহিন হিসাব বই থেকে নেওয়া হয়েছে আমরা লিখবো জনাব জাহিন। এরপর লিখবো হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী। তারিখ লিখবো হচ্ছে 2018 সালের 31 মার্চ, এই তারিখটা হচ্ছে আমরা এখানে লিখবো। তারপরে আমরা প্রথমেই শুরু করব যেই ব্যালেন্স দেওয়া আছে সেই ব্যালেন্স দিয়ে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 8,000 টাকা। শুরু করি আমরা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 8,000 টাকা, এটা একদম লাস্ট ঘরে হচ্ছে লিখে দিব। এবার কিছু জিনিস যোগ করতে হবে, কিছু জিনিস হচ্ছে বিয়োগ করতে হবে। তো সিরিয়ালে দেখি আমরা। প্রথমে বলা হচ্ছে জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি। আমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, এটা ব্যাংক ক্রেডিট করে নাই। সো ব্যাংকের জন্য যেটা ক্রেডিট সেটা আমার জন্য ডেবিট, অর্থাৎ আমানতকারীর জন্য হচ্ছে ডেবিট। সো ক্রেডিট করে নাই মানে ব্যাংক সেই টাকাটা যোগ করে নাই। কেন যোগ করে নাই? এনিহাউ আমার চেকটা এখনো পাস হয়নি। তো জাস্ট ইমাজিন করো, আমি একটা চেক জমা দিলাম, আমি ঠিকই যোগ করে দিয়েছি বাট ব্যাংক এখনো যোগ করেনি। সো কি করা উচিত? যেহেতু ব্যাংক সঠিক, নগদান বই ভুল, ব্যাংক যোগ করে নেই, আমরাও কি করতে পারবো না, অ্যাকচুয়ালি যোগ করতে পারবো না। সো যেটা করতে হবে, এই জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি এটাকে বিয়োগ করতে হবে। তো আমাদের দুটো দিক থাকবে, একটা যোগের অংশ আর একটা হচ্ছে বিয়োগের অংশ। বিয়োগের দিকগুলোতে হচ্ছে আমরা বিয়োগগুলোকে একসাথে চার্ট আকারে লিখবো বা লিস্ট আকারে লিখবো, আর যোগের দিকগুলোতে আমরা যোগগুলোকে হচ্ছে একসাথে লিখবো। তো বিয়োগের দিকে লিখে দিব জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি, আর এটা যত নাম্বার, এটা 2 নাম্বার ছিল। সো এই 2 নাম্বারটা হচ্ছে আমরা পাশে উল্লেখ করে দেব। দেন ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ইস্যুকৃত চেক মানে হচ্ছে তৃতীয় কোনো পক্ষকে আমি হচ্ছে একটা চেক দিয়েছিলাম। এখন এই চেকটা যখন দিয়েছি আমরা তখন অবশ্যই আমরা ধরে নিয়েছি সেই চেকটা ব্যাংকে উপস্থাপন করবে, যার কারণে আমার ব্যাংকের থেকে হচ্ছে আমি মাইনাস করে দিয়েছি। বাট সে এখনো পর্যন্ত এই চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি। সো ব্যাংকে উপস্থাপন না করার ফলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকের থেকে টাকা কমে নেই, বাট আমি তো বিয়োগ করে রেখে দিয়েছি। সো যেহেতু ব্যাংক বিয়োগ করে নেই, আমি বিয়োগ করেছি, আমি বিয়োগটা করতে পারবো না, আমাকে এখন যোগ করে দেওয়া লাগবে। এ কারণে ইস্যুকৃত চেক যা ব্যাংক উপস্থাপিত হয়নি এটা চলে আসছে যোগের দিকে। লিখবো 1 নাম্বার ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, পাশে আমরা নাম্বারটা উল্লেখ করে দিব। এটা 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে এন্ট্রি ছিল, আর তারিখের পরিমাণ 3,000, তার টাকার পরিমাণ 3,750 টাকা। দেন ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্ত একটা দায়, আর ব্যাংক জমাতিরিক্তের সুদ হচ্ছে এক ধরনের ব্যয়। এই ব্যয়টা আমরা নগদান বইতে লিখি নেই। সো নগদান বইতে আমাদেরকে অবশ্যই মাইনাস করতে হবে, কারণ ব্যাংক মাইনাস করেছে। ব্যাংক জমাতিরিক্তের কারণে, সুদের কারণে আমার ব্যাংকের অর্থ কমে গিয়েছে, ব্যাংক মাইনাস করছে, নগদান বইও এটাকে মাইনাস করে দিবে। সো বিয়োগের দিকে আমরা লিখে দিব 2 নাম্বার লিখে ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লেখা হয়নি, আর এটা ছিল হচ্ছে 4 নাম্বার সমন্বয়। সো পাশে লিখে দিব হচ্ছে আমরা 4, 100 টাকা। এরপর ব্যাংক চার্জ 25 টাকা যা নগদান বইতে হচ্ছে লেখা হয়নি। এটা হচ্ছে আমাদের এই 4 নাম্বারটার মতোই, যেহেতু ব্যাংক চার্জ এটা ব্যয়, এই ব্যয়টা ব্যাংক কি করে দিয়েছে, অবশ্যই লিপিবদ্ধ করেছে, ব্যাংক নিয়ে কিছু বলা নেই, তাই ধরে নেওয়া লাগবে ব্যাংক ঠিক কাজ করেছে, ব্যাংক লিপিবদ্ধ করেছে। নগদান বইতে লেখা হয় নাই মানে নগদান বই এখনো করে নেই। সো নগদান বই ব্যাংকে যেহেতু ফলো করছে, ব্যাংক সঠিক, নগদান বই ভুল, নগদান বইটাকে বিয়োগ করে দিবে। সো বিয়োগের দিকে 3 নাম্বার দিয়ে আমরা লিখবো ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি। এদিকে এটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে লেনদেন,
তাই পাশে লিখে দিব 5, টাকার পরিমাণ 25 টাকা। এরপর ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে হচ্ছে লেখা হয়নি। সো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করেছে। বিনিয়োগের সুদটা কি? বিনিয়োগের সুদটা হচ্ছে এক ধরনের আয়। সো বিনিয়োগের সুদের ফলে ব্যাংকের অর্থ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? যেহেতু এটা আয়, ব্যাংকের অর্থ অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু নগদান বইতে গিয়ে হচ্ছে এটা লেখা হয়নি। সো নগদান বইতে যে লেখা হয়নি, নগদান বই ব্যাংক বিবরণীকে ফলো করছে, এটা লিখতে হবে। কি করতে হবে? এটাকে যোগ করতে হবে, কারণ যেহেতু বিনিয়োগের সুদ আদায়ের ফলে ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে। সো নগদান বই এবার ব্যাংকে ফলো করে যোগ করে দিবে, যেহেতু সে কিছু করে নেই। সো 750 টাকা যোগের দিকে লিখে দিব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি, 750 টাকা। এবং সবার লাস্টে গিয়ে বলা হয়েছে ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান 300 টাকা। সো জীবন বীমার প্রিমিয়াম, এর ফলে ব্যাংকের টাকা বাড়বে না কমবে? তোমরা নিজেরাই বলো। এর ফলে ব্যাংকের টাকা অবশ্যই কমবে, যেহেতু বীমার জন্য হচ্ছে প্রিমিয়াম প্রদান করা হয়েছে। সো এই যে ব্যাংকের অর্থ যে হচ্ছে আমার কমে গেল, এই কারণে আমার নগদান বই থেকে মাইনাস করার কথা ছিল। সো যেহেতু কিছু বলা হয়নি, আপাতত ধরে নেওয়া লাগবে যে ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা নগদান বই থেকে হচ্ছে আমরা মাইনাস করে নিই। এটা ধরে আমরা নগদান বই থেকে হচ্ছে এটাকে মাইনাস করে দিব ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এটা 7 নাম্বার। আমাদের এখানে আর কোনো হচ্ছে এন্ট্রি দেওয়া নেই। তারপরে কি আমরা যে কাজটা করব, এবার যোগের দিকের যে আইটেমগুলো আছে, 2টা আইটেম, এটা যোগ করে দিব। 3750 আর 750, এই দুইটা যোগ করলে বের হয় 4500। 8000 আর 4500 যোগ করলে বের হয় 12500 টাকা। বিয়োগের দিকে ছিল হচ্ছে 4টা আইটেম, 1500, 100, 25 আর 300। এই 4টা যোগ করলে বের হয় 1925 টাকা। এটাকে বাদ দিয়ে দিব হচ্ছে আমরা আগের যোগফল থেকে, তাহলে বের হয়ে যাচ্ছে 10,575 টাকা। যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করেছিলাম, এটা ছিল হচ্ছে একটা পজিটিভ ব্যালেন্স, আর এটা হচ্ছে একটা পজিটিভ ব্যালেন্স। সো পজিটিভ ব্যালেন্স মানে হচ্ছে আমরা লিখব ব্যাংক জমা। এখানে যেটা আছে, এই পজিটিভ ভ্যালু দিয়ে যেমন ব্যাংক জমা বোঝানো হচ্ছে, এখানে পজিটিভ ভ্যালু দিয়ে ব্যাংক জমাই বোঝানো হবে। কিন্তু আমরা শুরু করেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে, বাট এখানে আমরা লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। ধরে নেওয়া লাগবে নগদান বই হচ্ছে ভুল আর ব্যাংক বিবরণী সঠিক। তো যদি অন্য সব ঠিকঠাক থাকে, রিয়েল লাইফে গিয়ে দেখা যাবে ব্যাংক বিবরণীর এক্স্যাক্টলি এই পরিমাণ হচ্ছে আমার ব্যালেন্সই থাকবে। আমরা নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণী সমান করলাম। অনেক সময় এমন হয় এখানে নেগেটিভ ফিগার চলে আসে, তো এখানে পজিটিভ ফিগার দ্বারা বোঝানো হচ্ছে ব্যাংক জমা, তার মানে এখানে নেগেটিভ ফিগার দ্বারা কিন্তু হচ্ছে আমরা ব্যাংক জমাতিরিক্ত বোঝাবো। আমরা যেহেতু নগদান বই দিয়ে শুরু করেছি, ব্যাংক বিবরণী দিয়েই শেষ করতে হবে। এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ। পজিটিভটা যেহেতু ব্যাংক জমা নির্দেশ করছে, তখন গিয়ে এখানে আমরা ব্যাংক জমাতিরিক্ত লিখে দিব। অনেক সময় এমন হয় যে নগদান বই অনুযায়ী দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত, তখন গিয়ে এখানে পজিটিভ ভ্যালু দেওয়া আছে, আর এখানে বের হয়েছে নেগেটিভ, তখন ওই নেগেটিভটা অ্যাকচুয়ালি ব্যাংক জমাতিরিক্ত না, বরং ব্যাংক জমা নির্দেশ করবে। ডিপেন্ড করবে হচ্ছে প্রথম দিকে যে শুরু হয়েছে আমার ম্যাথটা, এটাতে কি দেওয়া আছে, এটা ব্যাংক জমা দেওয়া আছে। সো আমরা ধরে নিচ্ছি ব্যাংক জমা পজিটিভ, তাহলে নেগেটিভ হবে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। আর যদি কখনো ব্যাংক জমাতিরিক্ত দেওয়া থাকে, তখন পজিটিভ আকারে রাখি। তখন যদি এনিহাও নেগেটিভ চলে আসে, তখন ব্যাংক জমাতিরিক্তের জায়গায় আমরা এখানে যেহেতু উল্টা হয়ে গেছে, তখন ব্যাংক জমা লিখে দেওয়া হয়। ম্যাথ করার টাইমে গিয়ে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো একটা যে সমস্যাটা হয়, আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনগুলা হচ্ছে যোগ করব, কোনগুলা বিয়োগ করব, এটা তো আমরা ক্লিয়ারলি জানি না। হতে পারে যে সবগুলোই যোগ, একটাও বিয়োগ নাই, বা সবগুলোই বিয়োগ, একটা যোগ। সো অনেক সময় দেখা যায় আমাদের জায়গা হয় না, লাইক আমরা মাঝে মাঝে গিয়ে লিখলাম বিয়োগ, আর এখানে লিখছি যোগ, কিন্তু দেখা গেল যোগ মনে করো 4টা, আর আমি আইটেম লিখছি মতো 3টার মতো জায়গা রাখছি আর কি। অনেক সময় এমন ঝামেলা হয়ে যায় আর কি, জায়গা কম পড়ে যায়। এই কারণে গিয়ে আগেই হচ্ছে একটু বের করে নিবা কোনগুলো যোগ হয়, কোনগুলো বিয়োগ হয়। তাহলে আগে যোগের কাজগুলো করলা, পরে বিয়োগের কাজগুলো করলা, এটা করলে পরীক্ষার মধ্যে গিয়ে না মানে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে অনেকবার, যে আমি হচ্ছে আগে যোগ লিখেছি, একটু গ্যাপ দিয়ে বিয়োগ লিখেছি, বাট যোগের আইটেম বেশি ছিল। তখন দেখা গিয়েছে যে 3 লাইন হচ্ছে আমি যোগ করলাম, 4 নাম্বার লাইনে আইটেমে গিয়ে একটা যোগ করার আইটেম আসছে, যে লেখার জায়গা নেই, একদম বাচ্চা বাচ্চা করে লিখতে হয়েছে। সো এরকম পরিস্থিতি না হওয়ার জন্য বলবো যে আগের থেকেই হচ্ছে প্লাস মাইনাসটা হচ্ছে বের করে নিলা। লাইক জমাকৃত চেক, এটা কি হবে? জমাকৃত চেকটা হচ্ছে আমার বিয়োগ হবে, ইস্যুকৃত চেকটা যোগ হবে। সো এই যোগটাকে আমি
আইডেন্টিফাই করে রাখলাম। দেন হচ্ছে ব্যয় কর্তৃক বিনিয়োগ সুদ আদায় যোগ হবে। সো দুইটা যোগকে আমি আগের থেকে বের করে রাখলাম, আর বাকিগুলো হচ্ছে বিয়োগ। সো যোগগুলোকে হচ্ছে আমি আগে লিখে দিব, তারপর বিয়োগ শুরু করলাম। সো এভাবে করে লিখলে যেটা হয়, পরীক্ষার মধ্যে গিয়ে হচ্ছে আমার জায়গা হওয়ার যে অসুবিধা সেটা হচ্ছে দূর হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি যাদের উপর ডিপেন্ড করে। অনেকে দেখা যায় হচ্ছে সিরিয়ালে করে, অনেকে দেখা যায় হচ্ছে আগে যোগগুলো বের করে নেয়, যোগগুলো করে এরপর বিয়োগগুলো করে। সো ইটস আপ টু ইউ, তুমি কোন পদ্ধতিতে বেশি কমফোর্টেবল ফিল করো। তুমি যদি মনে হয় না আমি নির্দিষ্ট পরিমাণ জায়গা রেখেও আমি হচ্ছে বিয়োগ পরে লিখতে পারবো, আগে বিয়োগ সিরিয়ালে যাই, যোগ বিয়োগ আলাদা করার দরকার নাই, ইটস আপ টু ইউ। কিন্তু তুমি যদি পরীক্ষার মধ্যে ঠিকমতো লিখে দিয়ে আসতে না পারো, তখন গিয়ে ঝামেলা হতে পারে। এই জন্য বললাম বেটার হয় আমি যেটা কাজটা করতাম, আগে আমি যোগের আইটেমগুলোকে হচ্ছে বের করে নিয়ে আসতাম, এগুলো যোগ হবে, এটা যোগ হবে, তারপরে যে বিয়োগগুলো আছে বিয়োগগুলো হচ্ছে সবার শেষে গিয়ে হচ্ছে দেখতাম। তাহলে গিয়ে দেখা যেত যে এমন হতো না যে 2 নাম্বার লেখার পর 3 নাম্বার লেখার জন্য আর জায়গা নেই, এখানে জাস্ট 2টা আইটেম যোগ করার জন্য 5টা হতে পারতো, 6টা হতে পারতো। তো এই কারণে একটু মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা রেখে হচ্ছে ম্যাথগুলো করতে হবে। যাই হোক, তো আশা করছি কিভাবে করে একক যে সংশোধন পদ্ধতির মধ্যে ব্যাংক নির্ণয় করতে হয় তোমরা এই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়েছো। সো পরীক্ষার মধ্যে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।